শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্রদের আমার অনলাইন সেশনে স্বাগত জানাই। আমি আপনাদের সায়ন স্যার, সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের ফিন্যান্স এবং ব্যাংকিং ও বিমা বইয়ের প্রথম পত্রের নতুন একটি ক্লাস নিয়ে আবার হাজির হলাম। তো আমরা গত দিন পর্যন্ত বা গত লেকচার পর্যন্ত আমরা অধ্যায় 3 অর্থের সময় মূল্য সেটা নিয়ে অনেকগুলো লেকচার আলোচনা করেছি। তো সেই অধ্যায়টি আমরা শেষ করেছি। ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি যে ওই চ্যাপ্টারের যতগুলো এইচডব্লিউ আমি দিয়েছি সেই অঙ্কগুলো আমি আপনাদেরকে সমাধান করে দিব পুজোর পরে কোনো একটি লেকচারে। তার আগে এইচডব্লিউ গুলো সবাইকে সাবমিট করতে হবে এবং সেই সাবমিটের ডেডলাইন আমি আপনাদেরকে জানিয়ে দিব। এটা আপনাদের 21 তারিখ বা 22 তারিখে যে কোনো একটা সময় আমি বলে দিব যে ওই সময়ের মধ্যে সবার এইচডব্লিউ দিতে হবে। যারা দিয়ে যাচ্ছেন তারা তো ঠিকই আছে, দিচ্ছেন, আর যারা দিচ্ছেন না তারা কিন্তু এইচডব্লিউর জন্য যে মার্ক সেটা পাবেন না। তো শুধু অ্যাটেন্ডেন্স দিয়ে কিন্তু এইচডব্লিউ আমরা মার্ক দিব না, আপনাকে অ্যাটেন্ডেন্সের পাশাপাশি এইচডব্লিউ গুলো ছবি তুলে জমা দিতে হবে। তো যাই হোক, আমি আজকে অধ্যায় 4 শুরু করব। অধ্যায় 4 হচ্ছে আর্থিক বিশ্লেষণ। এই চ্যাপ্টারটা অনেক বেশ কিছু অংশে আপনাদের অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড এবং অনেকগুলো অংশ অ্যাকাউন্টিং এ আলোচনা করা হবে এবং কিছু অংশ অ্যাকাউন্টিং এবং ফিনান্স দুইটাতেই আলোচনা হবে। তো মোটামুটি এই চ্যাপ্টারটা আমাদের একটা অ্যাকাউন্টিং এর সাথে সম্পর্কযুক্ত একটা চ্যাপ্টার। তো আমরা শুরু করি আলোচনা। তো আজকে আমি আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণী বিশ্লেষণ বা আর্থিক বিশ্লেষণ যেটাই বলি আমরা সেটা দেখব, কিভাবে বিশ্লেষণ করা হয় এবং কি কি কৌশল আছে সেগুলো নিয়েও আলোচনা হবে। তো আমি আলোচনা শুরু করি। আজকে মোটামুটি থিওরি ক্লাস হবে আজকের লেকচারটা, তারপরে ক্লাসে আমরা কিছু ম্যাথমেটিক্যাল জিনিসও দেখব। তো আপনারা থিওরি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমাদের ম্যাথগুলো করা কিন্তু ইজি হয়ে যাবে। তো আসেন, আর্থিক বিবরণী কি। আপনারা যারা 9-10-এ অ্যাকাউন্টিং করেছেন তারা জানেন যে আমরা একটা লাস্টের দিকে একটা চ্যাপ্টার আপনারা পড়তেন যেখান থেকে আপনারা আয় বিবরণী, আপনারা আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতেন। তো এগুলাই কিন্তু আর্থিক বিবরণীর একটা অংশ ছিল। তো আর্থিক বিবরণী আমরা কেন তৈরি করব? একটা যে কোনো বিজনেসের ক্ষেত্রেই আর্থিক বিবরণী তৈরি করাটা আবশ্যক। কারণ আর্থিক বিবরণী হচ্ছে একটা আয়না, যে আয়নাতে আপনি চোখ দিলে একটা প্রতিষ্ঠানের সার্বিক দিক বুঝতে পারেন। তার আর্থিকভাবে সে কতটা ভালো আছে বা আর্থিকভাবে সে কতটা খারাপ আছে, এই সব জিনিস আপনার আর্থিক বিবরণী একটা সামারি দেয়। তো এটা একটা আয়নার মতন প্রতিষ্ঠানের আর্থিক বিষয়ের একটা আয়না, ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার ফলাফল জানতে পারি বা আর্থিক অবস্থা জানতে পারি। একই সাথে আমরা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি জানতে পারি এবং এটা সুশৃঙ্খলভাবে একটা নিয়মের মধ্যে থাকে। তো এর উদ্দেশ্যটা কি? অভ্যন্তরীণ ও বহিরাগত সিদ্ধান্ত গ্রহণকারীদের তাদের নিয়ন্ত্রণের মধ্যে সংস্থাসমূহের বরাদ্দর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য যথাযথ তথ্য। এর মাধ্যমে কোম্পানির ভিতরে যারা কাজ করে এবং বাইরে যারা এই কোম্পানির সাথে যুক্ত হইতে চায় বা বিনিয়োগ করতে চায় তাদেরকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আর্থিক বিবরণী সাহায্য করে। আর্থিক বিবরণী ছাড়া আপনি একটা প্রতিষ্ঠানে কিছুই বুঝতে পারবেন না। প্রতিষ্ঠানটা ভালো না খারাপ আপাত দৃষ্টিতে চোখ দিয়ে দেখে আপনি কিন্তু বুঝতে পারেন না, তার যতক্ষণ না পর্যন্ত তার অর্থনৈতিক অবস্থাটা বিশ্লেষণ করেন বা অর্থনৈতিক অবস্থার বিভিন্ন বিষয়গুলো না দেখেন ততক্ষণ পর্যন্ত একটা কোম্পানি ভালো না খারাপ বুঝবেন না। আপনি লোকের মুখে নাম শুনলেন, সবাই এই নামটা জানে বলে যে ওর কোম্পানি ভালো তা কিন্তু না। একটা কোম্পানি অর্থনৈতিক দিক যত ভালো সেই কোম্পানি তত ভালো। আপনি যদি বিনিয়োগকারীর পার্সপেক্টিভে চিন্তা করেন, যে কোম্পানি অর্থনীতি ভালো সেই কোম্পানিতেই বিনিয়োগকারী বিনিয়োগ করে থাকে। তো মূলত আমরা এই 4টা জিনিস তৈরি করি আর্থিক বিবরণী। এই 4টা জিনিস নিয়ে হয়। তো বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। তো এই 4টা জিনিস আমাদের আর্থিক অবস্থা বা আর্থিক বিবরণীর মধ্যে পড়ে। এই 4টা জিনিস প্রতিটা কোম্পানি বছরে একবার তৈরি করবেই। তো আপনারা বিশদায় বিবরণীটা এর আগে 9-10-এ শিখছেন, মালিকানা সত্ত্বটাও দেখেছেন, আর্থিক অবস্থা বিবরণীটাও দেখেছেন। তো
তো এইগুলা আবার আপনারা অ্যাকাউন্টিং এও দেখবেন। মূলত আমরা ফিনান্সে নগদ প্রবাহ বিবরণী এই চ্যাপ্টারে আলোচনা করব, নগদ প্রবাহ বিবরণীটা নিয়ে এবং সাথে আরো কিছু বিষয় নিয়ে, এবং বাকি এই 4টা আইটেমই আপনাদের অ্যাকাউন্টিং এর কোর্সে আলোচনা হবে। 9-10-ও আলোচনা হয়েছে, তো আপনাদের অ্যাকাউন্টিং এ এই 4টা বিষয়ই আলোচনা থাকবে আবারও। ঠিক আছে, তো আমরা এখানে আলোচনা করব শুধুমাত্র নগদ প্রবাহ বিবরণী নিয়ে ফিনান্সের আলোচনায়। তো যাই হোক, আমি বাকি 3টা একটু যদি করে বলে যাই অল্প অল্প করে। তো আয় বিবরণীতে আমরা কি দেখতাম, সকল আয় এবং সকল ব্যয় থেকে আমরা মোট লাভ নিট লাভ বের করার চেষ্টা করব। ঠিক আছে, আমার প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি জানা যায়। তো মালিকানা সত্ত্ব বিবরণী থেকে আমরা আমার কোম্পানির মালিক পক্ষ কত টাকা পাবে বা কোম্পানির মূলধন কি আছে সেই জিনিসগুলো আমরা জানতে পারতাম। দেন আর্থিক অবস্থা বিবরণীতে আমরা আমার কোম্পানির সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব মিলাইতাম। ওইটা দিয়ে আমরা আর্থিক অবস্থা দিয়ে আমরা কি করতাম, অ্যাকাউন্টিং এর যে সমীকরণটা আছে আপনারা হয়তো জানেন, A=L+E বা ওই, তো সেটাকে মিলানোর চেষ্টা হয়তো কিন্তু আর্থিক অবস্থা বিবরণীতে। আপনারা অনেক ক্ষেত্রে এই মালিকানা সত্ত্ব আর আর্থিক অবস্থা বিবরণী একসাথেই করছে, একই ছকের মধ্যে 9-10-এ হয়তো আপনারা করে থাকবেন, বা সৃজনশীল প্রশ্ন থাকলে অনেক সময় আলাদাও থাকতো। তো এই 3টা আপনারা আলোচনা আমরা বললাম এক্ষুনি, যে অ্যাকাউন্টিং এ 9-10-এ যারা করেছেন তারা দেখেছেন, অথবা যারা 9-10-এ সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা অ্যাকাউন্টিং কোর্সগুলোতে এটা দেখবেন। তো আমরা অ্যাকাউন্টিং কোর্সে নগদ প্রবাহটাও থাকবে, ফিনান্সেও সেটা আছে। তো এই হচ্ছে আমাদের আর্থিক বিবরণী, কি জিনিস বললাম। তো এখন আর্থিক বিশ্লেষণ, এটা খালি তৈরি করলে হবে না, সেটাকে আমরা বিশ্লেষণ করব, রাইট, মানে সেটার পরীক্ষা নিরীক্ষা করব, রাইট। যে আমি বের করে দিলাম, আপনি দেখে বুঝবেন না যে এটা ভালো না খারাপ। ধরেন একটা কোম্পানির 100 টাকা প্রফিট হয়েছে, আরেকটা কোম্পানিরও 100 টাকা প্রফিট হয়েছে। তো ধরেন একটা কোম্পানি ইনভেস্ট করছে 1 লাখ টাকা ইনভেস্ট করে 100 টাকা প্রফিট, আরেকটা কোম্পানি 50,000 টাকা ইনভেস্ট করে 100 টাকা প্রফিট। তাহলে আপনি কারটা ভালো বলবেন, যে 50,000 ইনভেস্ট করে 1 লাখ টাকা আনছে, রাইট। তো এই জিনিসগুলো কিন্তু বিশ্লেষণ করতে হবে। আপনি যদি খালি লাভের টাকা দেখা কিন্তু বুঝবেন না যে কে ভালো কে মন্দ, শুধুমাত্র ফিগার দেখে বোঝা যায় না, সেটাকে ইনভেস্টিগেশন করা লাগে। তো এই বিশ্লেষণগুলাই আমরা বুঝবো, এই বিশ্লেষণগুলো করার মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যতের সম্পর্কে একটা ধারণা করতে পারবো, এবং ভবিষ্যতে কি করা উচিত সেটা নিয়েও বলতে পারবো। কোম্পানির পারফরমেন্সের ব্যাপারে বা কোম্পানি কিভাবে চলতেছে তার ব্যাপারে একটা উপসংহার টানে, একটা সাম আপ করা যায় আপনি যদি আর্থিক বিশ্লেষণটা তৈরি করে থাকেন। তো এখানে আমরা আর্থিক বিবরণী তৈরি করার বিভিন্ন কৌশল আছে বিশ্লেষণের। তো তুলনামূলক বিশ্লেষণ, তুলনামূলক বিশ্লেষণটা বলতে আমরা বোঝাচ্ছি যেখানে একটি নির্দিষ্ট বছরের সাথে আগের কিছু বছরকে তুলনা করা হবে। ধরেন আমি 2018 সালের আর্থিক বিবরণী তৈরি করছি, যে আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী তৈরি করছেন। এই 18 সাথে আপনি 16, 17, 15 তুলনা যদি করেন, সেটা হবে তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ। একটা নির্দিষ্ট বছরের সাথে আপনি তার আগের বছরগুলার তুলনা করবেন এবং দেখবেন আগের বছরের তুলনায় এই বছর বা বর্তমান বছরে তার অবস্থা ভালো ছিল না খারাপ ছিল, এবং ওইটা থেকে আপনি একটা প্রেডিকশন করতে পারবেন যে ভবিষ্যতে কি হবে। দেন হলো সম আকারের আর্থিক বিবরণী বিশ্লেষণ। এখানে আমরা বলতেছি সম আকারের বিশ্লেষণ, সম আকারের আর্থিক বিবরণী হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ এমন একটি কৌশল যার মাধ্যমে আপনি একটা বিষয়কে নিয়ে সেটাকে বিশ্লেষণ করবেন। ধরেন একটা আইটেমের এগেইনস্টে আপনি অন্য আইটেমগুলো চিন্তা করবেন। ধরেন আপনি চিন্তা করতেছেন সাপোজ বিক্রয়ের উপরে আপনি অন্যান্য ক্যালকুলেশনগুলো করবেন, যে বিক্রয়ের এগেইনস্টে আমার বেতন কত ছিল, বিক্রয়ের এগেইনস্টে আমার মজুরি কত দিতে হয়েছে, এটা একটা ওয়ে। অথবা একই ধরনের দুইটা প্রতিষ্ঠান তুলনা করাও এই পদ্ধতিটি করা হয়। ধরেন দুইটা কোম্পানি একই জিনিসই বিক্রি করে, ধরেন সাপোজ দুইটা ওষুধ কোম্পানি, যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস। তো এই দুইটা কোম্পানির কাজই কিন্তু ওষুধ বিক্রি করা। তো তাদের আর্থিক বিবরণী আপনি বিশ্লেষণ করতে পারেন সেম ইয়ারের। তো সম আকার আর তুলনামূলকের মধ্যে আমি একটু ডিফারেন্সটা বলি। তুলনামূলকে একটা কোম্পানির বিভিন্ন বছরের তুলনা করবেন বর্তমান বছরের সাথে, বর্তমানের সাথে অতীতের 3-4টা বছরের তুলনা। আর সম আকারে আপনি একটা আইটেমের এগেইনস্টে অন্য আইটেমগুলো তুলনা করতে পারেন, যে বিক্রয়ের এগেইনস্টে ক্রয় কত ছিল, বিক্রয়ের এগেইনস্টে মজুরি কত ছিল, বিক্রয়ের এগেইনস্টে তাকে ভাড়া কত দিতে হয়েছে, এটা করতে পারেন।
এটা আমি জাস্ট এক্সাম্পল বলতেছি যে বিক্রয় নেই, অন্য কিছুর সাথেও করা যায়। অথবা সম আকারে দুইটা একই ধরনের কোম্পানি, একই জিনিস কাজ করে, একই টাইপ ব্যবসা, সেই ধরনের দুইটা কোম্পানির একই বছরেরটা হইতে হবে। যেমন দুইটা ওষুধ কোম্পানি নিলে তাদের 18 সালের আর্থিক বিবরণী বিশ্লেষণ করলেন, দুইটা একই সাল একই ধরনের কোম্পানি। আপনি দুইটা ওষুধ কোম্পানি নিলেন কিন্তু সাল নিলেন ভিন্ন, তাহলে কিন্তু তুলনাটা ঠিক হবে না। অথবা একই সাল নিছেন, একটা নিছেন প্রাণ, একটা নিলেন স্কয়ার, তাহলে স্কয়ার ব্যাচে ওষুধ, প্রাণ ব্যাচে ফুড আইটেম, সেই ক্ষেত্রেও হবে না। তো একই ধরনের প্রোডাক্ট এবং ব্যাচে এরকম কোম্পানি একই সাথে একই ইয়ারের হইতে হবে, সেটা সমাকার। দেন আমরা অনুপাত বিশ্লেষণ, এটা নিয়েও আপনাদের অ্যাকাউন্টিং এ আলোচনা হবে। অনুপাত বিশ্লেষণ একটা চ্যাপ্টার পড়বেন, সেখানে আমরা বিভিন্ন সূত্র দিয়ে দেখব আমার কোম্পানি ভালো না খারাপ। ঠিক আছে, এই তিনটা আমরা এখানে আলোচনা করব না। দেখেন আমি দুইটাকে রেট করছি, এই দুইটা রেট এখানে আলোচনা হবে। একটু আগেই বলছি নগদ প্রবাহ বিবরণী নিয়ে আমরা এখানে আলোচনা করব, এবং ব্রেক ইভেন বিশ্লেষণ, এই দুইটা জিনিস আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। এই দুইটা নিয়েই আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক, এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল কথাবার্তা। আর এখান থেকে কিছু থিওরি প্রশ্ন আসলেও আসতে পারে, তো এর জন্য এই কৌশলগুলোকে আমি রাখছি। তো আমরা এই তিনটা কৌশলের, এই দুইটা কৌশল আমরা ইন্টারমিডিয়েট লেভেলে দেখবো না, আমরা অনার্স লেভেলে গেলে দেখতে পারি। অনুপাতেরটা আপনারা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার বইতে দেখবেন। আর লাস্টের দুইটা নিয়ে আমরা ফিনান্সে আলোচনা করব, এবং লাস্টের দুইটা অ্যাকাউন্টিংয়েও আলোচনায় আসবে। ঠিক আছে, তো আমরা আজকে নগদ প্রবাহ বিবরণী নিয়ে একটু বলি। নগদ প্রবাহ আমরা নগদ প্রবাহ, নগদ ওয়ার্ডটা থেকে বলতেছি, যেটার সাথে নগদ টাকার সম্পর্ক আছে সেটাই নগদ প্রবাহ। আপনার কাছে কিন্তু নগদ টাকা আসতেও পারে, আবার নগদ টাকা যেতেও পারে। তো এই আসা এবং যাওয়া পুরাটাই নগদ প্রবাহ। তা আসলে মানে আমার কাছে পকেটে বা আমার ব্যবসায় টাকা বাড়তেছে, প্লাস হচ্ছে। আর যদি আমাকে দিতে হয় তাহলে আমার ব্যবসা থেকে চলে যাচ্ছে। তো এইটা অ্যাডজাস্টমেন্টটাই হবে নগদ প্রবাহ বিবরণী। যেমন আপনি যদি পণ্য বিক্রি করেন তাহলে কি হবে, আপনি টাকা পাবেন, রাইট? আর যদি পণ্য কেনেন টাকা আপনাকে দিতে হবে। এখানে আমি একটা এক্সাম্পল এটা রাখছি। অথবা আপনি যদি একটা আসবাবপত্র কিনেন, টাকা দিতে হবে, আসবাবপত্র বিক্রি করেন, টাকা আপনি পাবেন। অথবা আপনি যদি কোথাও চাকরি করেন, আপনি বেতন পাবেন। আর আপনার আন্ডারে যদি কেউ চাকরি করে, তাকে আপনার বেতন দিতে হবে। তো কিছু ক্ষেত্রে আমাকে নগদ টাকা আসে, কিছু ক্ষেত্রে নগদ টাকা যায়। তো এই জিনিসটা নিয়েই আমাদের নগদ প্রবাহ বিবরণী বলি। তো দেখেন একটা নগদ, এটা আপনাদের বই থেকেই নিছি আমি, আপনারা খালেকুজ্জামান স্যারের বই যদি ফলো করেন সেখানে এটা আছে। তো আমি একটু বোঝানোর জন্য এটা একটা স্ক্রিনশট রাখছি এখানে। নগদ আন্তঃপ্রবাহ মানে আমার কাছে কি কি ভাবে টাকা আসবে বা ব্যবসায় টাকা আসবে। আর নগদ বহির্প্রবাহ, টাকা চলে যাবে, যেমন বিক্রয় করলে টাকা আসবে, ক্রেতার নিকট থেকে পাইলে সুদ প্রাপ্তি, লভ্যাংশ, কমিশন, প্রাপ্য হিসাব হ্রাস। প্রাপ্য মানে আপনারা জানেন দেনাদার, মানে আপনি যার কাছ থেকে টাকা পাবেন। ধরেন গত বছর আপনি কারো কাছে 10,000 টাকা পাইতেন, এই বছর দেখা গেল সেটা 8,000। তার মানে কি 8,000, 2,000 টাকা কিন্তু আপনি বেশি নগদ পাইছেন। এর জন্য হ্রাস পাইলে আপনার ক্যাশ টাকা বাড়ছে, রাইট? কারণ ধারে বিক্রি আপনার কমে গেছে, প্রাপ্য আর নাই, লোকের থেকে আপনি বেশি নগদ টাকা পাচ্ছেন। তবে প্রদেয় হিসাব বৃদ্ধি মানে, প্রদেয় মানে পাওনাদার যে আপনার কাছে টাকা পাবে। ধরেন আগে 10,000 টাকা পাইতো, এখন সে 12,000 টাকা পাবে। তার মানে কি ওই 2,000 টাকা আপনার কাছে এখন, রাইট? তার মানে আপনার পাওনাদারকে কম দিচ্ছেন, পাওনাদারকে কম দিলে আপনার কাছে টাকা যাচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আরো কথা বলবো, এখানে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল রাখছি। সেম ভাবে আপনার খরচ হলে টাকা চলে যাবে, সম্পদ কিনলে চলে যাবে। তো এই জিনিসগুলা আমাদের বহির্প্রবাহ থাকবে। দেন এটি পরিচালনা, নগদ প্রবাহ বিবরণী আপনাকে পরিচালনা কার্যকলাপ, বিনিয়োগ কার্যকলাপ, অর্থায়ন কার্যকলাপের ক্ষেত্রে নগদ অর্থের প্রবাহ বা প্রবাহের প্রতিবেদন তৈরি করে দেয়। অর্থাৎ তিনটা জিনিস নিয়ে ওরা কথা বলবে: পরিচালনা কার্যকলাপ, বিনিয়োগ ও অর্থায়ন। তো পরিচালনা বলতে আমরা বুঝাচ্ছি আপনাদের রেগুলার যেটা হচ্ছে, ঠিক আছে? রেগুলার আমরা যেমন ক্রয় করি, বিক্রয় করি, বেতন দেই, সুদ পাই, লভ্যাংশ পাই, অর্থাৎ স্বল্প মেয়াদি যেগুলো আমাদের টাকা, নগদ টাকা আসে বা নগদ টাকা যায়, সেটা পরিচালনা কার্যকলাপ। দেন হচ্ছে বিনিয়োগ। আপনি যদি কোনো কিছু স্থায়ী কোনো সম্পদ ক্রয় করেন বা কোথাও টাকা ইনভেস্ট করেন, দ্যাট ইজ বিনিয়োগ কার্যকলাপ। ঠিক আছে, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় জনিত জিনিস অথবা ঋণ আদায় বা ঋণ প্রদান, এই ধরনের জিনিসগুলো বিনিয়োগের পার্টে আসবে। দেন অর্থায়ন, আপনি যদি কখনো শেয়ার ক্রয় করেন, শেয়ার বিক্রয় করেন, লভ্যাংশ পান, শেয়ারের থেকে, বন্ডের থেকে টাকা পান,
অর্থাৎ বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়ছিলাম, বন্ড, শেয়ার, ডিবেঞ্চার, এই ধরনের কোনো কিছু যদি ক্রয় বিক্রয় হয় বা তাদের রিলেটেড কিছু লভ্যাংশ বা সুদ যদি আপনি পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে সেটা আসবে হচ্ছে আপনার নগদ অর্থায়ন কার্যকলাপের মধ্যে। তাহলে আবার একটু বলি, পরিচালনায় আসবে রেগুলার যেগুলো হচ্ছে রেগুলার আয়, রেগুলার ব্যয়, বিনিয়োগের মধ্যে সম্পত্তি ক্রয় বিক্রয়, ঋণ প্রদান বা গ্রহণ, আর অর্থায়নের মধ্যে আপনি যদি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বা যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ক্রয় বিক্রয় বা তার সাথে রিলেটেড কোনো সুদ বা লভ্যাংশ পান সেগুলা। ঠিক আছে, তো আজকে আমি শুধুমাত্র পরিচালনা কার্যকলাপের নিয়ে, আচ্ছা এটা কথা বলার আগে একটু বলি, নগদ প্রবাহ বিবরণী সাধারণত দুইটা পদ্ধতিতে তৈরি করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। তো আমি যদি প্রত্যক্ষ পদ্ধতিটা বলি, এই পদ্ধতিতে কি করতেছি, নগদ প্রাপ্তি ও প্রদানকে দেখানো হয়। নগদ প্রাপ্তি ও প্রদান পরিশোধ সমূহের পার্থক্যকেই আমরা পরিচালনা কার্যক্রমে, ধরেন আপনি 100 টাকা নগদ বিক্রি করে পাইলেন, আপনার খরচ হয়েছে 80 টাকা, তো এর পার্থক্য 20 টাকা। তো এই 20 টাকাটাই আপনি ছকের মাধ্যমে দেখেন, মানে সকল আয় থেকে সকল ব্যয়গুলোকে মাইনাস করে, দ্যাট ইজ প্রত্যক্ষ পদ্ধতি। আর পরোক্ষ পদ্ধতি, সেটা হচ্ছে পরোক্ষ পদ্ধতিতে আপনি নিট আয়, আপনার যেটা নিট মুনাফা বের হয়, তার সাথে কিছু জিনিসকে যোগ বিয়োগ করেন। তার সাথে আপনি কোন জিনিসগুলোকে যোগ বিয়োগ করেন, যে আয় বা ব্যয় আপনার নগদ নিট মুনাফার মধ্যে প্রভাবিত হয় নাই, সেই ধরনের আইটেমগুলোকে আমরা এখানে যোগ বিয়োগ করব। ঠিক আছে, বা অনগদ কিছু ব্যয় আছে বা অনগদ কিছু আয় আছে, যেগুলো ধরেন বকেয়া, অগ্রিম, এই জিনিসগুলো কিন্তু নিট মুনাফায় আসে না, তো এই জিনিসগুলোকে এখানে অ্যাডজাস্ট করা হবে। তো আমাদের সাধারণত পরীক্ষার জন্য পরোক্ষ পদ্ধতিটা বেশি ইউজ হবে। তো আমরা অঙ্ক করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট থিওরিটিক্যালি যদি বলি, প্রত্যক্ষতে আমরা আয় থেকে ব্যয়গুলো মাইনাস করে দিব, আর পরোক্ষতে নিট মুনাফার সাথে অনগদ কিছু লেনদেন, যেগুলা নগদ বাড়তো টাকার সাথে যদি কম্পেয়ার করি, নগদ টাকায় বাড়াইলো না কমাইলো, সেটা অ্যাডজাস্টমেন্ট হবে। তো আমরা বলেছি একটু আগে যে পরিচালনা নিয়ে কথা বলবো আজকে। তো পরিচালনা নিয়ে যদি কথা বলি, এটাও আপনাদের বই থেকে আমি নিয়েছি, তো জাস্ট একটা ফরম্যাট। তো আমি শুরুতেই বলছি, এটা পরোক্ষ পদ্ধতিতে আমরা নিট মুনাফার সাথে যোগ বিয়োগ করব। তো কোনগুলা যোগ হবে, যখন আমার পকেটে যদি টাকা বেশি আসে তাহলেই যোগ, যেমন অবচয়, যেমন স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। বিক্রয়জনিত ক্ষতি হওয়া মানে কি, যে আপনি স্থায়ী সম্পদ বিক্রি করে দিলেন, বিক্রি করলে কি হবে, আপনি নগদ টাকা পাচ্ছেন, রাইট? তো নগদ টাকা পাইলে আপনার অনেক ক্ষেত্রে যদি হ্রাস পায় বা স্থায়ী সম্পদ বিক্রয়জনিত যদি ক্ষতি হয়, যে 100 টাকায় বেচার কথা আপনি 80 টাকায় বিক্রি করলেন, তাহলে আপনার পকেটে কিন্তু টাকাটা থেকে যাচ্ছে, আপনি আর ইউজ করতে পারতেছেন না। এটা হচ্ছে আমাদের প্রথম ধারণার কথা। দেন আসলো কি, আপনার চলতি সম্পদ হ্রাস, একটু আগে বলছি প্রাপ্য হিসাব কমে গেল, তাহলে আমার জন্য ভালো হবে। চলতি দায় বৃদ্ধি, পাওনাদার বেড়ে গেল। অবচয়, অবচয় বাড়লে আমার জন্য নগদ টাকার কি সম্পর্ক, নগদ টাকা কিন্তু কি হচ্ছে, আপনার পকেটে বেশি আসবে, কারণ অবচয় বেশি হচ্ছে, খরচ বাড়লেও আপনার পকেটে টাকা আসবে। দেন স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, এটা আমাকে বাদ দিতে হবে, কারণ নিট মুনাফার সাথে এটার সম্পর্কটা বাদ যাবে। দেন চলতি সম্পদ বৃদ্ধি, আমার যদি সম্পদ বেড়ে যায় তাহলেও নগদ টাকা আমার হাতে কম আসতেছে। দেন চলতি দায় হ্রাস, এখানে কিন্তু চিন্তাটা একটু নগদ টাকার সাথে রিলেটেড করে করতে হবে। ঠিক আছে, চিন্তাটা আমরা তো আমাদেরকে মনে রাখতে হবে যে স্থায়ী সম্পদ যদি বিক্রি হয় তাহলে আমার ক্ষতি, এবং বিক্রি করে যদি আমি ক্ষতি হয় তাহলে যোগ, আর যদি লাভ হয় তাহলে বিয়োগ, এবং সকল প্রকারের স্থায়ী সম্পত্তির অবচয় হলে সেটাও যোগ হবে। তো এই হলো আমাদের মোটামুটি মনে রাখার কিছু জিনিস। তো আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে একটা অঙ্ক দেখব, পরিচালন কার্যক্রমের সাথে কিভাবে হচ্ছে। তো এই হলো আজকের লেকচার, এবং লেকচারের শেষের কিছু হোমওয়ার্ক আপনাদের জন্য, সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ কি বা আর্থিক বিশ্লেষণ কি, দেন নগদ প্রবাহ বিবরণীটা কি, দেন তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ। সবই থিওরিটিক্যাল প্রশ্ন, ছোট করে আপনারা 2 লাইন 3 লাইনে প্রতিটা অ্যান্সার লিখলেই হয়ে যাবে। এবং নেক্সট ক্লাসে আমরা পরিচালনের কার্যাবলীর একটা ছোট অঙ্ক দেখে বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আবারও বলছি, এই চ্যাপ্টারটা একটু ট্রিকি, একটু যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন পরবর্তী লেকচারগুলো,
তাহলে কিন্তু আমাদের ম্যাথসগুলো করা ইজি হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।